হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো গতকালকে আমরা এখানে আসছিলাম, আসার পরে আমাদের সঙ্গে অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো আসছিলাম তিনজন, আমি, হাফিজ ভাই আর সাব্বির ভাই আসছিল। ক্যামেরায় ছিল সাব্বির ভাই, আমার সঙ্গে হাফিজ ভাই ছিল। তো আজকে হাফিজ ভাই কিন্তু আসতে পারে নাই। আপনারা দেখছেন ভিডিওতে যে হাফিজ ভাই একটু অসুস্থ হয়ে পড়ছিল, তো তাকে এখান থেকে নিয়ে যাই। তো কবিরাজ সাহেবকে বলছিলাম যা বিস্তারিত ঘটনা আমাদের সঙ্গে কি ঘটেছিল। হাফিজ সাহেবকে বলার পরে হাফিজ ভাই আজকে আমাদের সঙ্গে আসতেন। তো এখানে যা কিছু আছে তিনি হাজির করবে, করে দেখবে আসলে এখানে কি আছে। হাফিজ ভাই, আপনি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহু আকবার। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভালো আছি। ভালো থেকে কিন্তু আজকে গত ভিডিওতে আপনারা দেখছেন যে অনেক বাজে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং আসলে হয়তোবা রিপন আমার টিমে পুরাতন, সাব্বির ভাই পুরাতন, কিন্তু হাফিজ কিন্তু একদম নতুন। ও কিন্তু কোনো ভিডিওতে এভাবে কাজ করে নাই, সে কিন্তু একটু ভয়টা বেশি পায়। ইনশাল্লাহ আসলে ভয়ের মধ্য দিয়ে যখন যাবে তখন তার ভয়টা ভেঙে যাবে, ভয় ভাঙার পরে কিন্তু তার অভিজ্ঞতা বাড়বে। তো আপনারা সবাই দোয়া করবেন সে যেন সঠিকভাবে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। সমস্যা নেই, আমি যতটুকু পারি ও চিকিৎসা করছি সুস্থর দিকে, কিন্তু বলছে যে ভাই আজকে আমি যাইতে পারবো না, ব্যক্তিগত শরীরটা অতটা ভালো নেই। তো যাই হোক, আজকে কিন্তু আসছি সেই জায়গায় আপনারা গত ভিডিওতে দেখছেন যে রাস্তার পাশ থেকে শুরু করে এই পর্যন্ত তারা আসছিল, আসার পরে কিন্তু এখানে অ্যাটাক হয় এবং এটা কিন্তু বেশি দিনের ঘটনা না। এই যে ঘটনাটা ঘটছে রাস্তার পাশে, এটা কিন্তু বেশি দিনকার ঘটনা না। আমার যে মুরব্বীটা বলছে যে ভাই এই ঘটনাটা অল্প কিছু দিনের মধ্যে থেকে চালু হয়। তো আলহামদুলিল্লাহ, যে সমস্যাটা ঘটছে, আমি এখানে আসার পরে অনেক আগেই আসছি, আসার পরে আমি আসনের কাজ করছি, করার পরে আমি পুরো এরিয়াটাও ঘুরছি, ঘোরার পরে আমি কিন্তু দেখছি যে আসলে কোথায় কি সমস্যা। তো মূলত ওখান থেকে রাত্রে ওখানে থাকে এবং ওর এরিয়াটায় এই জায়গাটা পর্যন্ত সীমাবদ্ধ। এই কারণে কিন্তু মূলত এখানে এসে আসন করছি এবং রাস্তার পাশে আপনারা জানেন যে সচরাচর গাড়ি এভাবে চলাচল করে না, রাত্রে একটু কমই চলাচল করে। রাতে চলাচল ক্ষেত্রে কিন্তু আপনার ওই সমস্যাগুলো ঘটে। বেশ কিছু গাড়িওয়ালা আমাকে বলছে, আমি এখানে আসার পরে রাস্তায় দাঁড়াইছিলাম, রাস্তায় দাঁড়ানোর পরে সবার সাথে কথা বলছি, বেশ কয়েকজনের সাথে কথা বলছি। তারা খুব সুন্দরভাবে আমাকে একই কথা বললো যে হুজুর, এখান থেকে যখন রাত্রে আমরা যাওয়া আসা করি তখন নিয়মিত বাচ্চার কান্না শোনা যায়, নিয়মিত বাচ্চার কান্না শোনা যায়। এখন এবং আমার টিম যে ইনভেস্টিগেশনে আসছিল, আসার পরে কিন্তু তারাও কিন্তু এইটার সম্মুখীন হয়, খুব বাজেভাবে সম্মুখীন হয়। এবং এখানে আসার পরে কিন্তু আপনার এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখান থেকেই কিন্তু মূলত সমস্যাটা তাদের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। যাই হোক, সবাই দোয়া করবেন আজকের এই ভিডিওটা যেন সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি এবং এখানে যে সমস্যা আছে সেই সমস্যা যেন সমাধান করতে পারি। আর আপনারা সবাই যারা ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আমাদের যদি পাশে চান সব সময়ের জন্য আমাদের ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আমাদের ভালো ভালো কাজগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে আর বেশি কথা বাড়াবো না, আসনের কাজে চলে যাব। ঠিক আছে, আসুন। রিপন, তুমি তো গতকালকে আসছিলা। আমি আসছি, আমি হাফিজ ভাই আর সাব্বির ভাই। তো জোর করে নিছে, ক্যামেরা ছিল সাব্বির। তাহলে তুমি বসো, আসলে দেখি আল্লাহ তাআলা কি করে। পরিবেশটা এমন একদম থমথমে পরিবেশ, আপনারা দেখলে বুঝতে পারতেছেন। বাতাস বইছে, ধীরে ধীরে বাতাস বইছে,
তারপরে আপনার আউট সাউন্ড যেগুলো আছে, দেখ সব মিলাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে যখন কোনো ভয়ানক স্পটে যাই, যাওয়ার পরে সেই কাজটা যদি সম্পূর্ণভাবে করে আসতে পারি নিজের কাছে অনেক ভালো লাগে। নিজের কাছে আরও ভালো লাগে কোন দিক থেকে, যে আপনার এই এই যে যে মানুষের সমস্যাগুলো হয়, নিয়মিত যে মানুষের সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো যখন নেক্সট টাইমে রাস্তা দিয়ে চলাচল করবে মানুষ, তখন মনে করেন যে ওরা বুঝবে যে আর কোনো সমস্যা নাই, তখন কিন্তু নিজের কাছে আমার খুব ভালো লাগে যে যাক আমার দ্বারা এই মানুষের এরকম একটা উপকার হয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি থাকবো। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে মন খুলে সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি, সর্বসময়ের জন্য দোয়া করতেছি যে আপনার বাংলাদেশের একাংশে ভয়ানক বন্যার কবলে পড়ছে বাংলাদেশ, সেই কারণে কিন্তু মানে খুবই দুর্গতি তাদের অবস্থা। আমি কিছু ভিডিও তো দেখছি যে মানে খুবই মারাত্মকভাবে তারা বাজে একটা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। যেরকম আমি একটা হৃদয়ের কাছে এতটা খারাপ লাগছে, মনের কাছে, যে একটা 9 মাসে অন্তঃসত্ত্বা একটা মেয়ে চিৎকার করতেছে যে আমাকে কোথাও উঁচু জায়গাতে তোলো। আল্লাহ তাআলা যেন এরকম গজব না দেয় মানুষের মধ্যে। মানুষকে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করছে, আসলে এরকম যদি গজব দেয়, মানুষ কিন্তু একদম ছোট একটা প্রাণী, আল্লাহ তাআলার প্রিয় একটা মানে 18,000 মাখলুকাতের মধ্যে প্রিয় একটা মাখলুকাত হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করছে। এবং আপনারা জানেন যে মনসুর ভাই, একটু লাইটটা ধরেন, মশা প্রচুর তো, আপনি এখানে আসেন। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ এই আপনার সৃষ্টি জীব হিসেবে প্রেরণ করছে, কিন্তু এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো আল্লাহ ভালোবাসার বস্তুকে সর্বসময়, আপনিও দেখবেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে কিন্তু সর্বসময় পরীক্ষা করে। ঠিক আছে, সর্বসময় পরীক্ষা করে আল্লাহ তাআলা, যে আমি এই মানুষগুলোকে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা সর্বসময় মানুষের পরীক্ষা করে, এবং আমাদের বিগত জীবনে আমাদের আগে যে নবী রাসূল আসছিল, আল্লাহর প্রিয় প্রেরিত রাসূল যেগুলো ছিল, তাদেরকেও কিন্তু আল্লাহ পরীক্ষা করছে। তো হয়তোবা বন্যা দিয়ে, গজব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে যে আমার বান্দা আমার কাছে আমাকে কতটুকু স্মরণ করে। তো যাই হোক, সবাই আল্লাহ তাআলা শরণাপন্ন হবেন, সবাই দোয়া করবেন, বিশেষ করে খাস করে দোয়া করবেন, খাস দিলে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন সবার প্রতি। এই অনুগ্রহ করে আমি আমার কাজ আজকে শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রিপন, হ্যাঁ তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, বুঝতে যাক আলহামদুলিল্লাহ। তোমার তো ভয় একটু কমই করে, তাই না? ভয়। তারপরেও আজকে কালকে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটছে হুজুর, খুবই ভয়ানক একটা ঘটনা ঘটছে হাবিজার সাথে। আমি তো সবই দেখলাম, এবং এখানে আসার পরে কিন্তু আমি আমি পুরো এরিয়াটা দেখছি, দেখার পরে কিন্তু আমারও মানে খুব বেশি একটা যে ভালো লাগা তাও কিন্তু লাগে নাই, কারণ এরিয়াটা অনেক ভয়ানক। আর ভয়ানক কি বলবো, মানে অন্যরকম আজকে হয়তো একটা অন্য কিছু হতে যাচ্ছে। আপনারা সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে কি ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ আমি যতটুকু দেখছি সেরকম যদি কোনো কিছু হয়, তাহলে মানে একটু বাজে অভিজ্ঞতার আরেকটা সম্মুখীন হতে যাচ্ছেন আপনারা সহ। আল্লাহ এখানে যে যাই থাকুক, হাজির করার মতো তৌফিক তুমি আমাকে দান করো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রিপন, রিপন আশ্চর্য, আসনে আসার পর থেকে কাঁদতেছে। ভাই রিপন কে আর আপনি? হ্যাঁ, কথা বলেন আমার সাথে, কথা বলেন। কে আপনি? কাঁদতেছেন কি কারণে? কে আপনি? কথা বলেন আমার সাথে। হ্যাঁ, কথা বলেন। কে আপনি? আসনে যদি আসি থাকেন তাহলে সুন্দরভাবে আমার সাথে কথা বলেন। কে আপনি? একটু কথা বলেন, আমি শুনি। কে আপনি? আমি যাই সওয়াল। আমাকে দেখে চিনতে পারিস নাই? আমি যাই সওয়াল। আপনাকে দেখে চিনা না, আমি তো আপনার আগেই দেখছি এখানে আসার পর থেকে। আমি তো জানি যে এমন কিছুই ঘটবে। তো যাই হোক, আপনি যেই হন সুন্দরভাবে বসেন, আমার সামনে বসে আমার সাথে কথা বলেন। আমরা সুন্দর করে কথা বলতে পারি না। এ কি কি করবেন আপনি? বন্ধ করতে বল। সবকিছু কিন্তু শেষ করে দেবো। আল্লাহু আকবার। এই এরিয়ার মধ্যে তো আপনার বাইরে যেতে পারবেন না। কেন পারবো না? পারবেন না? কেন? চেষ্টা করেন। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস? আমি কারোর ক্ষমতা জানার দরকার নাই। আমাকে আল্লাহ যে ক্ষমতা দান করছে এই ক্ষমতার জোরেই আমি লড়ি। আমার কারোর ক্ষমতা দেখার সময় নাই তো। আমি কিন্তু তো পুরা দেবো। হ্যাঁ, দেবো দেন। দেবো। সুন্দরভাবে বসেন, আপনার সাথে একটু কথা বলি। কথা তো বলবো না। কেন? আমরা কারোর সাথে কথা বলি না। আমাদের কামই মানুষকে জ্বালাতন করা। আমার সাথে কথা বলতেছেন? আমার কামই মানুষকে জ্বালাতন করা। তুই জানিস না? আমি জানি জন্য তো আপনার সামনে আজকে আসছি। আপনি কি জানেন না? আমার সাথে কথা বলেন। আপনি এই যে মানুষের যে ভয় দেখান, মানুষ তো আপনাকে দেখে, আপনি ছোট্ট একটা বাচ্চা হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করেন। শোনেন, মানুষের জ্বালাতন ছেড়ে দেন। আপনি ওই যে পেশা, হ্যাঁ, এটা আমার পেশা। আপনার পেশা যদি ওইটা হয় তাহলে আমার পেশা কি জানেন? কি গো? আপনাকে এখান থেকে সরানো। পারবি না কবিরাজ, পারবি না। পারবি না? পারবো না। না। আমি পারি না। সবই বুঝি, আমি সবই দেখছি। আসার পরে এই কারণেই তো আপনি থাকেন কোথায় সেটা খুঁজে বের করেই তো আমি এখানে আসছি। আপনি এতদিন যা করছেন সেইগুলা খুব বাজে ভাবে করছেন। ওই যে গত পরশুদিন যে রাস্তার উপর একটা মুরব্বীর সাথে যে খারাপ ব্যবহার করছেন, তাইরে ধরছিলেন কি কারণে? মানুষ জাতি খুব খারাপ জাতি, খুবই খারাপ জাতি। হ্যাঁ, খুব খারাপ জাতি। কাউকে বাঁচতে দেবো না। রাতে যে আসবে তাকেই আমি জ্বালাতন করবো। শোনেন, এভাবে জ্বালাতন করা ঠিক না। আপনি এখানে কি কারণে? হ্যাঁ, বলবো না, বলবো না।
আমি কেন বলবো তোকে? বলবেন না? না, এই তো ভালো, বলা লাগবে না আপনার। আমি জ্বালাতন করব। আপনার বলা লাগবে না। গভীর রাত, এখন এখন মানুষ যাবে, এখন যে যাবে তাকেই আমি জ্বালাতন করব, তার ঘাড়ে আমি ভর করব। আপনাকে আমি এখানে সারা জীবনের জন্য বন্দি করে রাখবো, সারা জীবনের জন্য। পারবি না? হ্যাঁ, পারবি না? অনেক কবিরাজ আসতে পারে নাই, তুইও পারবি না, তুইও পারবি না। আমি কি পারি না পারি তা আপনাকে বোঝাই দেবো লাস্টে। আগে আপনার সাথে কথা বলি, আপনি এখানে কি কারণে আমি তো থাকেন? কথা বলবো না, হ্যাঁ? তোর সাথে তো আমি কথা বলবো না, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব, বাচ্চাদের মতো ব্যবহার। আমি চলে যাব, আমি চলে যাব। আচ্ছা, রাগ করা লাগবে না। এদিকে ঘোরেন, ঘোরেন, এদিকে ঘোরেন। একদম বাচ্চাদের মতো ব্যবহার দেখছেন। এর কথাবার্তা অন্যরকম ভাই। এদিকে ঘোরেন, এদিকে ঘোরেন, এদিকে ঘোরেন, আমার সাথে একটু কথা বলেন। আমি আপনার কোনো ক্ষতি করবো না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কোনো ক্ষতি করবো না। আপনি আমার সাথে কথা বলেন সুন্দরভাবে। বল তুই কি বলতে চাস বল। হ্যাঁ, আপনি একটু ঘোরেন। না না শোনা, ঘোরেন প্লিজ, না। ঘোরেন প্লিজ, একটু ঘোরেন, আমার দিকে ঘোরেন। মানুষ জাতি খুব খারাপ জাতি। না বাবু, না, এটা 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 বলা যাবে না। আপনি একটু ঘোরেন, না না প্লিজ ঘোরেন, আপনি ঘোরেন। না। দেখেন আমার 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 সামনে বসে আছেন আপনি, এটা তো আপনার সৌভাগ্য। এবং আপনি, আমিও ভাবতেছি যে না, আপনি আপনার কোনো ক্ষতি করবো না, আমি শুধু আপনার থেকে শুনবো। এদিকে একটু ঘোরেন, 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 ঘোরেন। আমার তো কোনো ক্ষতি করবো না। না, কোনো কিচ্ছু করবো না আপনারে। হ্যাঁ, ঘোরেন, সুন্দরভাবে ঘোরেন। হ্যাঁ, এখন আমার সাথে একটু কথা বলেন। আপনি আপনি আমার সাথে একটু কথা বলবেন? আচ্ছা, ঠিক আছে, সুন্দর। আপনি এখানে কি কারণে থাকেন? আমি বলছি তো, আমি জানি সওয়াল। আচ্ছা, ঠিক আছে, আপনি জারি চাওয়াল, ওইটা কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে শোনেন, এই যে আমার কাজই মানুষকে জ্বালাতন করে। না 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 না, এটা আপনি বলবেন না। আপনি জারি চাওয়াল, এটাও আমি আপনাকে বলবো না। না, আমি জানি সওয়াল। না 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 না, আমি জারি আমি চাওয়াল। বলতে পারবো না। অবৈধ সন্তান, না। যার কোনো ভিতরে পরিচয় নাই, সেই জারি সওয়াল। আমি সেই জারি সওয়াল। না না না, এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি জারি সওয়াল। মানুষ পাপ করে একজন, খেসারত করে আর একজন। মানুষ ভুল করে একজন, আর একজনের উপর দিয়ে দায়ভার চাপায় দেয়। এই জিনিসগুলো কিন্তু খুব নেককারজনক কাজ। জি ভাই, জি। জীবন কিন্তু এটা না, জীবন এটা না, এটার নাম জীবন নয়। জি। আপনি যাকে বৈধ সম্পর্ক থাকবে, যার সাথে আপনি বিবাহিত ছাড়া সব সম্পর্ক অবৈধ, আপনি বৈধ সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটাই কিন্তু আপনার জীবনে চলাচল হবে। ঠিক আছে, আপনি এই কাজগুলা, আচ্ছা, যেখানে একজন ইয়া করতেছি ওখানে, আচ্ছা যাই হোক, আপনি অবৈধ যে সম্পর্কগুলো আছে, এই অবৈধ সম্পর্কগুলা থেকে আপনার মানে যে কাজগুলো করে, আমার বিশ্বাস আপনি যেটা বলতে চাচ্ছি আপনারা সেগুলো বুঝতে পারতেছেন। এই কাজগুলা কিন্তু সম্পূর্ণ খারাপ কাজ করে। এই যে যে ঘটনাটা ঘটছে, এটাও কিন্তু আরো নেককারজনক একটা ঘটনা। সে যেই করুক এই কাজটা, তো আমি তার মুখ থেকে শুনবো এবং আপনারা সবকিছু জানতে পারবেন। তো বিষয় হচ্ছে, আপনি যে এখানে থাকেন, ঠিক আছে, আমি তো যতটুকু শুনছি আপনি এখানে বেশি দিন ধরে থাকেন না, এবং এই রাস্তার যে সমস্যাগুলো করেন, এই সমস্যাটা বেশি দিনকার না। তো এই কাজ, আমি এখানে থাকিনি, এখানে ফালাই রেখে গিয়েছ। আমি থাকিনি এখানে, ফালাই রেখে গিয়েছ। আপনাকে ফালায় রাখি গেছে। আমি যখন ছোট তখন আমাকে ফালাই রেখে গিয়েছে এখানে। এখানে আমি থাকিনি, কেউ থাকতে চায় না এমন জায়গায়। আমি অনেক কান্না করছি, আমাকে নিয়ে যায় নাই, কারণ আমি অবৈধ। আমি জারদ সন্তান কবিরাজ, আমি জারদ সন্তান। আমি অনেক কান্না করছি। সচরাচর এগুলো এখন সমস্যা অনেক। কুকুর বিড়াল খাইছে আমার দেহ, কুকুর বিড়াল খাইছে, এখনো রাস্তার পাশে পড়ে আছে। ওই রাস্তায় আমার দেহ পড়ে আছে, কুকুর বিড়াল খাইছে আমার দেহ।
না, এখন আমার আত্মা এই আশেপাশে এই দিকে ঘোরাফেরা করে। আমি বিশেষ করে এইটুকুই থাকি, এই গাছে থাকি, আমি এই গাছে থাকি। চলে যা তুই কবিরাজ, চলে যা এখান থেকে, তুই চলে যা, কাউকে বাঁচতে দেবো না। এর চাই কষ্টের আমার কোনো কাজ নেই। জি ভাই। এর আগে আমি একটু টিভিতে নিউজ দেখছিলাম, কোন ডাস্টবিনের মধ্যে পলিথিনের খবরের কাগজে মুড়ায়ে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ডাস্টবিনের মধ্যে ফেলায় রেখে যায়। এই যে কাজগুলা, এর চাইতে নিকৃষ্ট জঘন্য আর কোনো কাজ নেই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে, সঠিকভাবে পৃথিবীতে প্রেরণ করে, এটা আসলে ওই বাচ্চার কোনো দোষ নেই। কিন্তু পৃথিবীতে যেই আসুক সে নিষ্পাপ হয়ে আসে পৃথিবীতে। জি ভাই। আর এই যে নিষ্পাপ একটা বাচ্চার সাথে যে ব্যবহারগুলো করা হয়, এর চাইতে খারাপের আর কি থাকতে পারে? এর চাইতে খারাপের আর কি থাকতে পারে? আপনারা বলবেন এই কথাটা আমাকে। আমি তো কি করব, এখান থেকে কেমনে উঠে যাব, আর তার সাথে কি ব্যবহার করব, আমার নিজে মাথার মধ্যে আসতেছে না। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার সঙ্গে যারা এমন করছে আমি কাউকে ছাড়বো না কবিরাজ। এখন আমার মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু এরকম অনেক কিছুরই সম্মুখীন হই, কিন্তু এই যে যে কাজটা ঘটছে, আমার মনে হচ্ছে যে আমি মানে তাদের উপর প্রতিশোধ নেই। হুম। আমি নিষ্পাপ, আমার উপর অন্যায় করা হয়েছে কবিরাজ, নির্মম অন্যায়। হ্যাঁ, আমি একটা ছোট্ট বাচ্চা, আমাকে রাস্তার পাশে ফালাই থুয়ে গেছে। আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না 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 কবিরাজ, আমি ক্ষমা করবো না, তাদের ক্ষমা করবো না আমি। তো চলে যা, তুই চলে যা। হ্যাঁ, আমি কাউকে ক্ষমা করবো না। আপনি আমার কথাগুলো সুন্দরভাবে শোনেন। না, আমি তোর কথা আর শুনবো না কবিরাজ। তুই কেন তাদের পক্ষে তুই ক্ষমা চাইলি? আমি চলে যাব। কি করবো আমাকে ছেড়ে বলেন? দে। এরকম মানে না, না 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 শোনেন, আপনি হয়তোবা আমাকে পারস, কিন্তু তারপরেও তোর অনুরোধে আমি ভালোভাবে কথা বলছি, কারণ আমার কিন্তু রূপ আছে। আমার রূপ যদি একবার দেখে সাধারণ মানুষ, সে মানুষ হাগে মুটি ফেলায়। তুই জানিস কত মানুষ দিন গেলে আমি ভয় দেখাই ওই তাল গাছে বসে। আপনার সবকিছু ঠিক আছে, আপনি ভয় দেখান কোনো সমস্যা নেই, আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে একটা অনুরোধ করি। কোনো অনুরোধ আমি রাখতে পারবো না না না, আপনার রাখা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না কবিরাজ। হ্যাঁ, আমি যাব না, তো যাবোই না, এখান থেকে আমি যাব না, কেউ আমাকে ঝড়াইতে পারবে না। আচ্ছা, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, যারা এই ভুলগুলো করে, আমি ইনশাল্লাহ আমার জানা মতে যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে আমি অবশ্যই তাদের শাস্তির ব্যবস্থা করব। না না, আমি তাদেরকে নিজে হাতে শাস্তি দেবো। না না না, কারণ আপনি তো আমি ছোট্ট একটা শিশু, নিষ্পাপ। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে, আমাকে রাস্তার পাশে কুকুর বিড়াল সাপ খেয়েছে, আমি কি দোষ করেছি? যে অপরাধ করছে আপনি তো তাকে শাস্তি দিচ্ছেন না। আমি সবাইকে শাস্তি দেবো। মানব কি কারণে জাতি আপনি সবাই- খুব খারাপ জাতি কবিরাজ, খুবই খারাপ জাতি, মানুষ জাতি। আমি কাউকে ছাড়বো না, আমি নিষ্পাপ। আপনি আমার শোনেন, এই না না দেহ, না, না, আপনি যে অন্যায় কবিরাজ, করছে- এই দেহ কুকুর বিড়াল খাইছে কবিরাজ। হাড় চোখ আমার, হাড় শুধু চাবাই খাইছে কবিরাজ। আমার কুকুর, শিয়াল, বেজি সব আমার হাড় চাবাই খাইছে কবিরাজ। কি দোষ ছিল আমার? আমি আপনাকে একটা আমি কথা কি বলি, দোষ শোনেন। করেছিলাম? আমার কথাটা শোনেন। আমি চাচ্ছি না যে আমি কোনো রকম আপনাকে শাস্তি প্রয়োগ করি বা আপনার উপর আমি টর্চার করি, আমি এরকম কোনো কিছু চাচ্ছি না। না, আপনি, আমি সুন্দর করে বলি শোনেন,
আসলে যে ভুলগুলা করছে আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, এবং একটা ভুলের জন্য আরেকজনকে শাস্তি দিবেন এটা আমি কোনো সময় চাই না। এই কারণে কিন্তু আমি আজকে এখানে আসছি। রাস্তার পাশে আমার নিষ্পাপ দেহ যখন পড়ে থাকে অনেক মানুষ দেখছে কবিরাজ, কেউ ছুঁয়ে দেখে নেই হাত দিয়ে, কারণ আমি জারুর সন্তান। সবাই আমাকে দেখে হাসতে কবিরাজ, আমাকে কেউ ছুঁয়ে দেখে নাই আমি কেমন। হ্যাঁ, আমার এই দেহ নিষ্পাপ দেহ 2 দিন পড়েছিল কবিরাজ, মানুষ অন্য জায়গায় পুঁতে থুতে পারতো, তারা থয় নাই, তারা আমাকে দেখে হাসতে কবিরাজ, কারণ আমি জারদ সন্তান, আমি জারদ সন্তান, জারদ সন্তান আমি, এই জন্য আমাকে দেখে হাসতে। তারা অপবাদ দিছে, তারা অপবাদ দিছে। হ্যাঁ, আমি আমার মাকে চিনি না, আমার বাবাকে চিনি না, আমি জারজ, আমার বাসা কোথায় আমি জানি না। হ্যাঁ, আমি জারদ সন্তান কবিরাজ, আমি গাছে গাছে থাকি। হ্যাঁ, যেদিন আমাকে ফালাই রেখে গেছে রাস্তার পাশে, একটা কাপড় দিয়ে জড়ানো, হ্যাঁ, সবাই মিলে আমার এই দেহটা খাইছে, খাইছে কবিরাজ, নিষ্পাপ এই দেহ। হ্যাঁ, আমি চলে যেতে পারতাম কবিরাজ, আমি যাই নাই প্রতিশোধ নেওয়ার জন্য কবিরাজ। আপনি কোনো কথা বলবেন না, আপনার কোনো কথা বলবেন না, আমি আপনাকে যেগুলো বলি সেগুলো আপনি উত্তর দিবেন। আমি আর আপনার আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনার কাছে আমি যে প্রশ্নটা করতেছি সেটা উত্তর দেন। আপনি এখানে থাকেন, মানুষের একজন মানুষের সমস্যার আরেকজনকে কেন শাস্তি দিবেন? আমি যদি আপনার কাছে ভুল করি আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি অন্যজনকে তো শাস্তি দিতে পারেন না। ও যে কাজটা করছে সে যদি এদিক দিয়ে কোনোদিন যায় আপনি তাকে হয়তো বা চিনবেন, আপনি তাকে তো আমি ছাড়বই না কবিরাজ। সে যদি এদিক দিয়ে কোনো সময় যায় আপনি তাকে ধরবেন, কিন্তু আসলে এই যে সাধারণ মানুষ যে যাওয়া আসা করে তাদের যে সমস্যাগুলো করেন, এটা তো আপনি সম্পূর্ণ একটা অন্যায় কাজ করতেছেন। অনেক দূরে আমার পরিবার অনেক দূরে থেকে এসে আমাকে এখানে ফালা রেখে গিয়েছে, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না। না, আপনাদের যদি রাস্তাটা আমি দেখাইতে পারতাম, মানে মোটামুটি 1.5-2 কিলোমিটারের মধ্যে, মানে এই রাস্তাটার মধ্যে কেউ যাতায়াত, মানে বাড়ি ঘর নেই, একদম পুরোটা ফাঁকা, একদম পুরোটা ফাঁকা, কিন্তু মানে কোনো কিছুই নাই। রাস্তা অনেক দূরে ভাই, অনেক দূরে রাস্তা, ওই যে একটা গাড়ি যাচ্ছে, তো অনেক দূরে, নিশি রাত। মানে যদি এই রাস্তার 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, এতটা ফাঁকা পরিত্যক্ত একটা রাস্তা। সচরাচর রাস্তা এদিক দিয়ে খুব যাতায়াত কম করে, রাত্রে যদি 10টা বা 9টা 10টা এর মধ্যে যদি এই রাস্তা দিয়ে কোনো সময় মানুষজন যাই না, একদম না যাওয়াই বলা চলে, ঠিক আছে, না যাওয়াই বলা চলে একদম। এই কারণে কিন্তু এই ফাঁকা জায়গার সুযোগ নিয়ে কিন্তু এই কাজটা করছে, হয়তো বা অনেক দূরে থেকে এসে। আপনারা কোনো সমস্যা বুঝতেছেন? না ভাই, মশা কামড়াচ্ছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে ক্যামেরা করতে। আসলে ভয় ভয় লাগতেছে ভাই। বাচ্চাটার কথা শুনে আমার অনেক খারাপ লাগলো ভাই, মানে এমন মানুষ আছে আমরা শুনছি কিন্তু আজকে বাস্তব সম্মুখীন হলাম ভাই। কবিরাজ তুই চলে যা, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। না, আমি যাব না। তুই চলে যা, আমি আমার প্রতিশোধ নেওয়া না পর্যন্ত আমি এখান থেকে যাবো না। না না না, আপনার এখানে যাবো না, প্রতিশোধ আপনি তার উপর থেকে নেন, কিন্তু এখানে যে নিরীহ মানুষগুলো যায়, সাধারণ যে মানুষগুলো যায়, তাদের যে আপনি ভয় দেখাচ্ছেন, ক্ষতি করতেছেন। আমি এখানে কাউকে আসতে দেবো না। কেন? এক জায়গায় আমি থাকি। না 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 না, আপনি থাকেন, সমস্যা নেই। এখানে আমি কাউকে কোনো আঘাত করতে দেই না। কারণ কি জানিস? এখানে আঘাত করতে দেবো না আমি কাউকে, কারণ এই জায়গা আমার, এই জায়গায় আমি থাকি। শোনেন, আপনারে বলি, 3 বছর ধরে এই জায়গায় আপনি রাস্তায় যে সমস্যাগুলো করেন,
মানুষ এই যে মানে একদম এই যে এখন জনশূন্য রাস্তা একটা। সর্বোচ্চ ভাই বড় কথা এই রাস্তাটাই বেশি এই সমস্যা। গভীর রাতে যখন রাস্তা দিয়ে মানুষ যায় না, তখন আমি কিভাবে জ্বালাতন করি শুনবো? রাস্তা 1টার থেকে 3টা হয়ে যায়, মানুষ আর যাইতে পারে না, তখন মানুষ অ্যাক্সিডেন্ট করে। সবচাইতে ভয়ানক যে আপনি কাজটা করছেন, মানে গত 2 দিন বা 3 দিন আগে আপনি একটা মুরব্বীকে যে তারা ধরছিলেন, মানে তার পিছে দৌড়াইছিলেন, সেই মুরব্বীটা কি পরিমাণে ভয় পাইছে আপনি জানেন? ওই মুরব্বী আমাকে দেখে সুরা পড়ে। কালকে নাপাক গায়ে ছিল, পেশাব করে উঠে খাড়া হওয়ার সাথে সাথে আমি তাকে তাড়া করছি। নাপাক গায়ে ছিল, এই যে অনেক ভয় পাইছে কবিরাজ, অনেক ভয় পাইছে। 3বার পড়ে গেছে, ছাড়িনি ওকে, 3বার পড়ে গেছে ওকে ছাড়িনি আমি। এখন বিষয় হচ্ছে শোনেন, আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি চাচ্ছি না যে আপনার উপর কোনো রকম আমি অত্যাচার করি। আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি এখানে যাব না, মানে থাকাও যাবে না আর কাউকে ভয় দেখানো যাবে না। না আমি এখানে থাকবো কবিরাজ, না না না, আমি থাকবো কবিরাজ। আপনার থাকা যাবে না। এই গাছ আমার, এই গাছ আমার, এই গাছ ছোট্ট থেকে আমি এই গাছে থাকি। এই গাছ যখন ছোট্ট হয়েছিল, এই গাছ আমি কাউকে কাটতে দিইনি। এই গাছটা যদি আজ না থাকতো, বিলের মাঝখানে কবিরাজ, আমি কোথায় থাকতাম কবিরাজ? শোনেন, আপনি যে কাজগুলো করতেছেন কাজগুলো খুব খারাপ কাজ, এটা আপনারা বোঝাইতে পারতেছে না কেন? না না না, আমার সাথে যেটা হয়েছে সেটাই খারাপ না কবিরাজ? সেটা তো খারাপই, আমি তো বলতেছি সেটা খারাপ, কিন্তু মানে এর প্রেক্ষিতে আপনি কি করবেন? তার যে কাজটা করছে তার তো আপনি কোনো ক্ষতি করতে পারতেছেন না। আমি যতদিন পর্যন্ত আমার এই ক্ষতি করছে কে, আমার এই দেহ এখানে ফালাই রেখেছে কে জানতে পারতেছি কবিরাজ, আমি এখান থেকে যাব না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ওয়াদা করতেছি যে আপনার এই ক্ষতি যে করছে আপনি তাকে আপনার সামনে হাজির করব। ঠিক আছে, হাজির করার পরে আমি আপনার মোকাবেলা করে দেব। সেই কাজটা কি কারণে করছে আপনারে বলাবো আমি, সমস্যা আছে? আমি আমার জিনদের মাধ্যমে তাকে ধরে নিয়ে এসে আপনার সামনে আমি হাজির করব, আমি আপনাকে ওয়াদা করতেছি। হ্যাঁ তাহলে আমি যাবো, ঠিক আছে, আনতে পারিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আপনার সামনে হাজির করে আমি আপনার সামনে কথা বলাই, আপনার কি কি সমস্যা, সে কি কারণে করছে, এগুলো সম্পূর্ণ আপনার সাথে কথা বলে আপনি এখান থেকে আমি আপনাকে বিদায় করে দেবো। ঠিক আছে? আমাকে কেন এই রাস্তার পাশে ফালাই রাখি? আচ্ছা ঠিক আছে, ওইটাই তো আমি তার মুখ থেকে আপনাকে শোনাবো। আমার কি দোষ ছিল কবিরা? আমার দেহ শিয়াল খাইছে, কুকুর খাইছে কবিরাজ, ছিঁড়ে ছিঁড়ে খাইছে কবিরাজ। ওই রাস্তার পাশে এখনো আমার হাড়হাড্ডি পড়ে আছে কবিরাজ। মানুষ পাড়ায় যায় কবিরাজ, আমার আর আমার শরীরের অংশ এখনো পড়ে আছে কবিরাজ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার যেখানে যা আছে আমি আপনার আত্মীয়তা ওইটা আমি উঠাই নিয়ে আমি কোনো সুন্দর করে কোনো কবরস্থানে দাফন করে আমি জানাজা করে আমি আপনাকে দোয়া করে দেবো। ঠিক আছে? তাহলে তো সমস্যা হবে না? না আলহামদুলিল্লাহ। না না, কোনো সমস্যা হবে না। যদি তুই আমার এটা পুঁতে ফেলতে পারিস তাহলে তো আর কোনো সমস্যাই হবে না। যাক, তাহলে এতটুকু দায়িত্ব আমার উপর থাকলো। ঠিক আছে? আমি একটা অবুঝ বাচ্চা কবিরাজ, হুজুর তো বলছে যে সমস্যা না। আমার সঙ্গে কেন এমন করা হলো কবিরাজ? আল্লাহ আকবার, আল্লাহ মানুষের হেদায়েত দান করে। আল্লাহ কি শাস্তি দেব আমি একে, কি শাস্তি দেব আর কি অত্যাচার করবো আমি একে? 6 মাসের বাচ্চা কবিরাজ, আমি 6 মাসের আমার তো বাচ্চা। মনে হচ্ছে যে মানে আমি নিজেই নিজেকে শাস্তি দেই। কি করব আমি একে, কি করব সেটা আপনারা বলেন। কাজটা ঘটছে, এই কাজের পরিপ্রেক্ষিতে আমি কি করব সেটা বলেন। কি করা উচিত? আমি কিন্তু তাকে জবরদস্তি কোনো কিছু করতে পারতেছি না। যে কাজগুলা ঘটছে, যে কাজটা ঘটছে, এই কাজের পরিপ্রেক্ষিতে আমি তার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করতে পারতেছি না, কারণ অপরাধী আমি, আমার মতো মানুষ অপরাধী। আমি যদি অপরাধী হয়ে যদি কাঠগড়ায় দাঁড়ানোর পরে আমাকে যদি সে জিজ্ঞাসা করে যে আপনি অপরাধী, আপনি কথা বলবেন না, তখন আমি কি উত্তর দেব?
ঠিক আমি কোনো উত্তর দিতে পারবো? কোনো উত্তর দিতে পারবো না আমি। আজকে কিন্তু সে নিরপরাধ, আমি কিন্তু অপরাধী। আমার মতো মানুষ তার কাছে অপরাধ করছে। এর চাইতে খারাপ আর কোনো কিছু আছে? আমি তার সামনে তাকে যে হাজির করছি, হাজির করার পর তার সামনে যে আমি কথা বলতেছি, তাদের মনে হচ্ছে যে তার উপর আমি অত্যাচার করতেছি। এর চাইতে খারাপ আর কি হতে পারে আপনারা বলেন? ভাই খুব খারাপ কাজ একটা ভাই, ওকে বিদায় করে দেন ভাই, ও কান্না তো করতেছে। যাই হোক, মানে তাকে আমি যতটুকু সান্ত্বনা স্বরূপ আমি পারছি তাকে দিছি, সান্ত্বনা স্বরূপ। আমি চেষ্টা করব তার যে আত্মীয়তা আছে সেটা আমি খুঁজে বের করে তাকে সুন্দর করে গুছায় কোনো একটা কবরস্থানে আমি তাকে দাফন করে রাস্তার পাশে বলেই গেছেন নিচে আমার শরীরের অংশ আছে কবিরাজ, 3 বছর ধরে পড়ে আছে। তুই নিজে ভালো একটা জায়গায় পুঁতে দিস কবিরাজ। একবার যদি নিজেকে নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে যদি একবার চিন্তা করি, তাহলে দেখেন আমি কোথায় আর ও কোথায়, আমি আজকে কোথায় আর ও কোথায়। আমি মনে হচ্ছে আজকে একটা কাঠগড়ায় দাঁড়ায় আছি, যেখানে আমি কথা বলার আমার যে বাক শক্তি সেটা আমি তার কাছে জিম্মি অবস্থায় আছি। এখন আমি নিজে অপরাধী। সর্বোচ্চ বড় কথা হচ্ছে আজকে আমি নিজে অপরাধী, যে আমার মনে হচ্ছে এই অপরাধটা আমি করছি। তার উপর কিন্তু এ পর্যন্ত আপনারা দেখছেন আমি কোনো রকম কোনো অত্যাচার করি নাই। কি কারণে করি নাই? তার উপর যে আমি অত্যাচার করব বা তাকে যে আমি কোন রকম নির্যাতন করব, শারীরিক অত্যাচার যেটাই হোক, আমি যেগুলা করি সেগুলা যে করব, আমি কিন্তু করতেছি না। কারণ কি? অপরাধী আমার মতো আরেকজন মানুষ। আপনারা জানেন যে জিনেক যেভাবে আমি অত্যাচার করি, এটা কিন্তু আমি আজকে কিন্তু করতেছি না। আর এই যে বেওয়ারিশ যাকে বলে, বেওয়ারিশ হিসাবে যে সে পড়ে আছে, তার আত্মীয়তাটা আমার সুন্দর করে উঠায় নিয়ে লাগবে, উঠায় নিয়ে কোনো একটা পবিত্র স্থানে সেটা রেখে আসা লাগবে। আমি তাকে ওয়াদা দিছি, তার মানে সব রকম আমি কথা বলছি। এবং এখন ক্যামেরা বন্ধ করার পরে তাকে আমি সঙ্গে নিয়ে আমি সেই জায়গায় যাব। যাওয়ার পরে সেটা আমি খুঁজবো, খোঁজার পরে আজকে রাতের মধ্যে আমি কিন্তু সেটা ওই জায়গায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে রেখে, আজকে হয়তোবা জানাজা হবে না, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমি সেটা ব্যবস্থা করে আমি সুন্দর করে তাকে রেখে আসবো। এতে যদি তার আত্মাটা মানে আল্লাহর দরবারে পৌঁছে যায়, সেটা নিজের কাছে শান্ত লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সর্বসময় আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের মাঝে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন এবং হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে সবকিছু জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে। আর বেশি দেরি করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।